হ্যালো। তো দেখো আজকে আমরা কেসিএল নিয়ে ডিসকাস করব। বেসিক্যালি এই চ্যাপ্টারটা আমি পুরো এখানে লিখে রেখেছি, কেসিএল, কেভিএল, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটার, পুরো যে এই চ্যাপ্টারটা রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা সেকেন্ড চ্যাপ্টার তোমাদের সিলেবাস অনুযায়ী। তো আজকে আমি কেসিএল সম্পর্কে ডিসকাস করব, এবং কেসিএল হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা বলতে অনেকে কেসিএল এর যে গুরুত্ব সেটাই বুঝতে পারে না। অনেকে মনে করে যে এখানে প্রবলেমস মানে কেভিএল দিয়ে হবে, ঠিক আছে, অনলি কেভিএল দিয়ে প্রবলেম করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেসিএল দিয়ে যদি আমরা প্রবলেম করতে পারি, প্রবলেম উইল বি সো সিম্পল। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কেসিএলটা খুব ভালো করে যদি বুঝতে পারো, তাহলে কেসিএল এর সাহায্যে কি করে প্রবলেম করা যায় বাই ইউজিং অনলি কেসিএল, ডোন্ট নিড টু ইউজ কেভিএল। ওকে। তো দেখো আমরা প্রথমে কেসিএল এর স্টেটমেন্টটা কি সেটা একটু বোঝার চেষ্টা করবো থিওরিটিক্যালি। থিওরি যদি খুব ভালো করে বুঝতে না পারো অবশ্যই প্রবলেমে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তারপর আমি কয়েকটা প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এই প্রবলেমগুলো কি করে সলভ করা যেতে পারে সিম্পলি বাই ইউজিং কেসিএল। ওকে। তো নেক্সট ক্লাস আমরা কেভিএল পড়বো। আজকের ক্লাসটাতে বাস কেসিএলটাকে আমরা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি। ওকে। তো দেখো কেভিএল এর যেটা কেসিএল এর যেটা মেন স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা কি বলছে যে টোটাল কারেন্ট এন্টারিং আ জাংশন ইকুয়াল টু টোটাল কারেন্ট লিভিং দ্য জাংশন। কোনো একটা জাংশন পয়েন্টে সার্কিটের মধ্যে সেখানে যে টোটাল ইনকামিং কারেন্ট দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য টোটাল আউটগোয়িং কারেন্ট। এন্টারিং কারেন্ট ইকুয়াল টু টোটাল কারেন্ট যেটা লিভিং দ্য জাংশন, অথবা আমরা বলতে পারি ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। আমরা খুব সিম্পল ওয়েতে যদি আমরা লিখি এটাকে এভাবে লিখতে পারি যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। সবচেয়ে সিম্পল স্টেটমেন্ট আউটগোয়িং কারেন্ট। কিন্তু অনেকেই এইখান অবধি কেসিএল পড়েই ছেড়ে দেয়, কিন্তু না, এইখান থেকে আমরা দেখবো যে কিভাবে এই বিষয়টাকে মডিফাই করে করে আমরা প্রবলেমের জন্য এই বিষয়টাকে এলিজিবল করতে পারবো। ওকে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে প্রবলেম সলভ করতে হবে। তো দেখো আমরা যদি এই সার্কিটটাকে দেখি, তো এই সার্কিটটা এটা একটা জাংশন পয়েন্ট আমি নিয়েছি, এই পয়েন্ট হচ্ছে একটা জাংশন পয়েন্ট, যেখান থেকে ইনকামিং কারেন্ট আমরা যদি দেখি তাহলে I1 I2 হচ্ছে ইনকামিং, আর I3 I4 হচ্ছে যে আউটগোয়িং। দিস ইজ পার্ট অফ এ সার্কিট। একটা সার্কিটের আমরা একটা পার্টকে এখান থেকে তুলে নিয়েছি। সার্কিট একটা কমপ্লিট সার্কিট, দেখো সার্কিটটা কমপ্লিট করা নেই, তো একটা পার্টকে আমরা তুলে নিয়ে এসেছি যার এটা একটা জাংশন পয়েন্ট, যে জাংশন পয়েন্টটাকে আমরা দেখছি যে I1 I2 ইনকামিং আর I3 I4 হচ্ছে যে আউটগোয়িং। তাহলে আমি যদি সিম্পলি ইনকামিং কারেন্ট লিখি, তাহলে ইনকামিং কারেন্ট আমি লিখতে পারবো I1 প্লাস I2 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হচ্ছে কি না I3 প্লাস I4। দেখো এটা হচ্ছে সিম্পল কি কেসিএল এর যে মূল স্টেটমেন্ট। এবার দেখো এই যে কেসিএল এর যে স্টেটমেন্টটা যদি আমরা দেখি, যে স্টেটমেন্টটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি, দিস ইজ অনলি ফ্রম চার্জ কনজারভেশন। এটা একটা আধানের সংরক্ষণ নীতি থেকে আসছে। এই যে বেসিক ফান্ডামেন্টাল ল অফ ফিজিক্সের পিছনে রয়েছে সেটা হচ্ছে চার্জ কনজারভেশন। সিম্পল যদি আমরা মনে করি যে এখানে টি টাইম ধরে কারেন্ট ফ্লো করছে, এবং তোমরা যদি এই পুরো ইকুয়েশনটাকে টি দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে দেখো I1t প্লাস I2t ইকুয়াল টু হয়ে যাবে I3t প্লাস I4t। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো এন্টারিং যে চার্জ Q1 প্লাস Q2, I1t মানে Q1, I2t মানে Q2 ইকুয়াল টু Q3 প্লাস Q4। তো দ্যাট ইজ বেসিক্যালি কনজারভেশন অফ চার্জ, আধানের সংরক্ষণ বা চার্জ কনজারভেশন আমরা বলতে পারি। অনেক সময় এটা থেকে কোয়েশ্চেন আসে, এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে কেসিএলটা বেসিক্যালি কোন ফান্ডামেন্টাল লয়ের উপরে প্রতিষ্ঠিত, কার উপরে? চার্জ কনজারভেশন বা আধানের সংরক্ষণ, চার্জ কনজারভেশন। ক্লিয়ার? এবারে দেখো এর মানে কি? এর মানে হচ্ছে যে এই জাংশন পয়েন্টে কোনো চার্জ অ্যাকিউমুলেট হবে না, জমা হবে না। যতটা চার্জ এখানে আসবে ততটাই চার্জ বেরিয়ে যাবে, নো অ্যাকিউমুলেশন অফ চার্জ। ওকে। এবার দেখো এটা তো একদম বেসিক স্টেটমেন্ট, চার্জ কনজারভেশন, ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালটা থেকে কিভাবে আমরা এটাকে প্রবলেম করার জন্য এটাকে এস্টাবলিশ করব, কিভাবে করতে পারি? দেখো খুবই সিম্পল। আমি যে ইকুয়েশনটা প্রথমে আমরা লিখেছিলাম ফার্স্ট I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4, এই ইকুয়েশনটাকে দেখো আমি একটু চেঞ্জ করব সামান্য। এইভাবে আমি লিখতে পারি কি? একটু খেয়াল করে দেখো, I1 প্লাস I2 প্লাস I3 কে এইদিকে যদি নিয়ে আসি, মাইনাস I3 প্লাস মাইনাস I4 ইকুয়াল টু 0। দেখো তো। আচ্ছা I3 এবং I4 কি ছিল বলো? আউটগোয়িং কারেন্ট। যখন এটাকে আমি মাইনাস I3 মাইনাস I4 করে দিয়েছি, তার মানে কি? ইনকামিং। তা দেখো I1 I2 তো অলরেডি ইনকামিং ছিল, মাইনাস I3 মাইনাস I4ও ইনকামিং। তার মানে আলটিমেটলি কি হচ্ছে যে টোটাল যে ইনকামিং কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যালজেব্রিক সাম অফ ইনকামিং কারেন্ট যেটা, সেটা কিন্তু ইকুয়াল টু 0। তো এইটাকে আমরা অনেক সময় ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি, সামেশন I ইকুয়াল টু 0, এবং এই সামেশনটাকে আমি বলছি ইনকামিং। তো আমরা এইভাবেও কিন্তু লিখতে পারবো, অনেক সময় আমরা এইভাবেও লিখে থাকি। এইটাই কিন্তু কাজে লাগবে আস্তে আস্তে। দেখো আমি এইটাকে অন্যভাবেও আর একটু মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারবো? ফর এক্সাম্পল আমি যদি মনে করি I3 প্লাস I4 ইকুয়াল টু I1 প্লাস I2 লিখবো, তাও তো লিখতে পারি। এবার দেখো আমি যদি লিখি আমি যদি লিখি I3 প্লাস I4, প্রথমে লিখি সাপোজ এইভাবে যদি লিখি যে I3 প্লাস I4, ওকে,
ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে কি এখান থেকে আমি এটা লিখতে পারবো যে I3 প্লাস I4 প্লাস মাইনাস I1 প্লাস মাইনাস I2 ইকুয়াল টু 0। বেসিক বিষয়টা বুঝো, এইভাবে কি লিখতে পারবো? তো এইভাবে যদি আমরা লিখি তার মানে কি? তার মানে দেখো I3 I4 কি ছিল বলো? আউটগোয়িং কারেন্ট। I1 I2 ছিল ইনকামিং, কিন্তু যখন মাইনাস I1 মাইনাস I2 করে নিয়েছি এরাও আউটগোয়িং হয়ে গেছে। তার মানে এই জাংশন থেকে সমস্ত আউটগোয়িং কারেন্টের যে অ্যালজেব্রিক সাম সেটা 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সামেশন I ইকুয়াল টু 0, বাট দিস ইজ আউটগোয়িং কারেন্ট, তো এইভাবেও কিন্তু আমরা এই লটাকে লিখতে পারি। তো আমরা যখন প্রবলেম করব কোনো একটাকে ধরে করব, কারণ দুটোই সেম। দেখো একই ইকুয়েশন থেকে আমরা এই দুটো কনক্লুশনেই পৌঁছাতে পাচ্ছি। অনেক সময় এটাও স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় বিভিন্ন বইতে যেভাবে সলভ করা থাকে, যে কখনো ইনকামিং কখনো আউটগোয়িং কেন করছি, বিষয়টা একই। তার মানে দেখো আমি যখন প্রবলেম সলভ করব, অ্যাকচুয়াল ডাইরেকশন সার্কিটে যেটা দেওয়া থাকবে সেটা আমি সম্পূর্ণ ইগনোর করে আমি নিজের মতো করে এই দুটো ইকুয়েশনকে ইউজ করে করতে পারি। নিজের মতো করে বলতে আমি কি বোঝাতে চাইছি, যে মনে করো আমি যদি মনে করি যে এই জাংশনটার সাপেক্ষে সমস্ত কারেন্ট আউটগোয়িং, তাহলেও আমার চলবে। আমি যদি মনে করি এই পয়েন্টটার সাপেক্ষে সমস্ত কারেন্ট ইনকামিং, তবুও আমার চলবে। তো নর্মালি আমি কি করব, এই ইকুয়েশনটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব। তো দেখো আউটগোয়িং কারেন্ট মানে আমরা বলছি এ পয়েন্টের সাপেক্ষে, জাংশন পয়েন্ট এ পয়েন্ট থেকে সবাই আউটগোয়িং। তার মানে আমি অ্যাজিউম করেছি যে এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি। ফর এক্সাম্পল আমি মনে করছি যে এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে যে এক্স, ফর এক্সাম্পল। তাহলে এ পয়েন্টে যদি পোটেনশিয়াল এক্স হয়, তাহলে সবাই যদি আমি আউটগোয়িং ভাবি, তাহলে এক্স মাইনাস V1 আপন R1 হচ্ছে যে I1, তখন I1কে এইদিকে ভাববো আমি, অ্যাকচুয়ালি মাইনাস I1। তার মানে সেক্ষেত্রে কত হবে, এক্স মাইনাস V1 আপন R1। এটার ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস V2 আপন R2। এটার ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস V3 আপন R3। এটার ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস V4 আপন R4। মানে আমি এই যে সমীকরণটাকে লিখেছি, দেখো এই যে সমীকরণটাকে লিখেছি, যেটা দুটোর ক্ষেত্রে সেম হবে, আমি দেখছি দুটোর ক্ষেত্রে সেম হবে। দেখো সেম ইকুয়েশন আমি লিখতে পারবো। সাপোজ আমি এই ইকুয়েশনটাকে ফলো করছি, ফর এক্সাম্পল, ভালো করে বুঝো। তাহলে আমি কি লিখবো, এই ইকুয়েশনটা অনুযায়ী আমি ইনকামিং কারেন্টের কথা বলছি। তাহলে যদি ইনকামিং কারেন্টের কথা বলি, তখন আমি এইগুলোকে বড় ধরবো, V1 V2 V3 V4 এক্সের থেকে বড়। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, V1 মাইনাস এক্স। I1 মানে কি লিখবো বলো, V1 মাইনাস এক্স আপন R1। I2 ক্ষেত্রে কি লিখবো, V2 মাইনাস এক্স আপন R2। মাইনাস I3 মানে কি লিখবো, V3 মাইনাস এক্স আপন R3 প্লাস V4 মাইনাস এক্স আপন R4 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে লিখতে পারি। অথবা আমি যদি আউটগোয়িং কারেন্টের কথা বলি, তার মানে এক্সকে আমি বড় ধরেছি, তাহলে এক্সের সাপেক্ষে আমি আউটওয়ার্ড যাবো, তার মানে এক্স সবসময় আগে হবে। তাহলে এখান থেকে আমি কি ইকুয়েশনে লিখতে পারবো, এক্স মাইনাস V1 বাই R1 প্লাস এক্স মাইনাস V2 বাই R2 প্লাস এক্স মাইনাস V3 বাই R3 প্লাস এক্স মাইনাস V4 বাই R4 ইকুয়াল টু 0। একটু যদি সিম্পল লক্ষ্য করে দেখো, এই ইকুয়েশনটাতে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এটা চলে আসবে, এক্স মাইনাস V1 এক্স মাইনাস V2 এক্স মাইনাস V3 এক্স মাইনাস V4। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি লিখতে পারি, ভেবে দেখো সিম্পলি পুরোটাতে মাইনাস কমন নিয়ে নিলে এক্স মাইনাস V1 বাই R1 প্লাস এক্স মাইনাস V2 বাই R2 প্লাস এক্স মাইনাস V3 বাই R3 প্লাস এক্স মাইনাস V4 বাই R4 ইকুয়াল টু 0। তার মানে দুটো ইকুয়েশন সেম। আমি এইটাই বলতে চাইছি, কোয়েশ্চেন করার সময় বা প্রবলেম করার সময় ডাইরেক্ট আমি এই ইকুয়েশনটাকে ইউজ করব। তাহলে আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দেখবো, জাংশন পয়েন্ট কোনটাকে আমরা চুজ করবো, জাংশন পয়েন্টে যেই চুজ হয়ে গেল সেই পয়েন্টের সাপেক্ষে সমস্ত কারেন্টকে আমি আউটওয়ার্ড ধরে নেবো, কোনো রকম ডাইরেকশন না দেখি। অ্যাকচুয়াল ডাইরেকশন কী আছে দেখারই প্রয়োজন নেই। ফাইনালি যখন আমার রেজাল্টটা আসবে, তখন যদি নেগেটিভ আসে, তাহলে আমি বুঝবো যে আমি যে ডাইরেকশনটা ধরেছি তার উল্টো। আর যদি পজিটিভ আসে, তাহলে আমি যে ডাইরেকশনটা ধরেছিলাম সেটাই। আমি কোন ডাইরেকশনটা ধরবো, আউটওয়ার্ড ডাইরেকশন। তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে যদি কারেন্টগুলো আউটওয়ার্ডস হয়, তাহলে আমার আনসার পজিটিভ আসবে, আর যদি ইনওয়ার্ডস হয়, তাহলে আমার আনসার নেগেটিভ আসবে। ভেরি সিম্পল বিষয়। তো চলো এই বিষয়টাকে, বিশেষ করে এই ফর্মুলাটাকে আমি ইউজ করে একটা কোয়েশ্চেন করার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি এটাকে ইউজ করব। দেখো এই কোয়েশ্চেনটা একটা ভেরি সিম্পল সার্কিট। এই সার্কিটটাতে আমাকে কি করতে হবে, মূলত প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স। কোয়েশ্চেনটা ভেরি সিম্পল। দেখো কেভিএল দিয়ে এসব অঙ্ক তোমরা হয়তো করেছো, কেভিএল দিয়ে তো করা যাবেই, কিন্তু কেভিএল এর ক্ষেত্রে কেভিএল হচ্ছে মোর জেনারেল ওয়ে। কিন্তু অনেক সময় আমরা সার্কিটে যদি কেসিএল লাগানো শিখে যাই, সার্কিটটার ভেতরের যে অ্যানালিসিসটা, মানে সার্কিটটা একদম পোস্টমর্টম হয়ে যায় বলতে পারো। এবং কেসিএল এমন একটা পাওয়ারফুল টুল, আমি পরের ক্লাসে দেখাবো, যে কেসিএল ইউজ করে, অনলি বাই ইউজিং কেসিএল
আমরা কিভাবে বিভিন্ন যে কমপ্লিকেটেড সিমেট্রিক সার্কিট থাকে সেই সার্কিটগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো সেগুলো আমি পরে দেখাবো। তার আগে আমরা কেসিএলটা ইউজ করতে শিখতে হবে। কীভাবে ইউজ করবো দেখো, খুবই সিম্পল বিষয়। কোনো একটা রেজিস্ট্যান্সের থ্রুতে যদি আমাকে কারেন্ট নির্ণয় করতে হয়, আমাকে কি জানতে হবে ভালো করে বুঝো। কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এটা তো সিম্পল ওহমস ল, একটা রেজিস্ট্যান্স আছে আর। এবং একটা কথা খেয়াল রাখবে তোমরা, কিন্তু কেসিএল কেভিএল গুলো কিন্তু জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল। কেসিএল কেভিএল কোনো ফান্ডামেন্টাল ল নয়, ওহমস ল মোর ফান্ডামেন্টাল। বাট কেসিএল কেভিএল এ ম্যাথমেটিক্যাল টুল আমরা বলতে পারি টু সলভ সার্কিট। ওকে, তো বেসিক্যালি এখানে চার্জ কনজারভেশন এবং এনার্জি কনজারভেশনকে ইউজ করে আরও দুটো ম্যাথমেটিক্যাল টুল নিয়ে আসা হয়েছে। ওকে, তো দেখো সিম্পল যদি আমরা একটা সার্কিটের দুটো পয়েন্টের ভোল্টেজ জানি, সাপোজ দিস ইজ V1, দিস ইজ V2, আর আমাকে যদি এখানে কারেন্ট নির্ণয় করতে হয় সাপোজ V1 গ্রেটার দেন V2, তাহলে আমি আই কী করে নির্ণয় করতে পারবো? V1 মাইনাস V2 আপন আর। তার মানে বেসিক্যালি কোনো একটা রেজিস্ট্যান্সের থ্রুতে যদি আমাকে কারেন্ট নির্ণয় করতে হয়, আমাকে যেটা জানতে হবে সেই কারেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য, সেই রেজিস্ট্যান্সটা দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে দেখো এই রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি 5 ওহম রেজিস্ট্যান্সের, তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা জানি তাহলে আমি নির্ণয় করতে পারবো। সিমিলারলি 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে হবে, 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে হবে। তো যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা জানি, তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্ট নির্ণয় করতে পারবো। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তোমরা লাইভ ব্যাচে জয়েন করতে চাও এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাছাড়া রেকর্ডেড কোর্স কিনতে চাইলে আমি অলরেডি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওটা অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। এবং যদি তোমরা রেকর্ডেড কোর্সটা লাও, বা যদি তোমরা এই লাইভ যে আমার কাছে পড়ো, যেটাই পড়ো না কেন, আইদার রেকর্ডেড অর লাইভ, টেস্ট সিরিজটা তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। টেস্ট সিরিজটা অ্যাপে হবে, কিন্তু টেস্ট সিরিজটা তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। বাকি যারা আলাদা শুধুমাত্র টেস্ট সিরিজ নিতে চাও তারাও নিতে পারো। সেটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি টেস্ট সিরিজ আমি প্রিপেয়ার করছি অলরেডি, খুব তাড়াতাড়ি আমি টেস্ট সিরিজটা লঞ্চ করবো অ্যাপসে। ঠিক আছে, তো সেখানে 3টে সাবজেক্টেরই একদম কমপ্লিট সিলেবাসের উপর আমি টেস্ট সিরিজ বানাচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এবং প্রত্যেকটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে দুটো করে টেস্ট থাকবে, 20টা করে কোয়েশ্চেন থাকবে উইথ ডিটেল সলিউশন। মানে তোমরা যখনই টেস্টটা দেবে, টেস্টটা দেওয়ার পরে ওখানে তোমরা ডিটেল সলিউশনে পেয়ে যাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে, এবং কত মার্কস পাচ্ছ, কত র্যাঙ্ক হচ্ছে সব সঙ্গে সঙ্গে দেখতে পাবে। ঠিক আছে, তো সেটা সেমিস্টার 3 যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি বানাচ্ছি। মোটামুটি এই মাসের মধ্যে সেটা কমপ্লিট করবো, জুলাই মাসের ফার্স্ট উইকেই সেই কোর্স টেস্ট সিরিজটা লঞ্চ হবে। এবং তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো, তাহলে কী হবে, যখনই টেস্ট সিরিজটা লঞ্চ করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আদারওয়াইজ তোমরা যারা অ্যাপসের রেকর্ডেড কোর্সটা নিয়েছো তাদের কোনো চিন্তা নেই, ওখানে আমি অ্যাভেলেবেল করে দেবো। আর যারা লাইভে আমার কাছে পড়ছো তাদেরকে তো অ্যাভেলেবেল করবোই। ওকে, তো চলো যেটা বলছিলাম, তো এখানে আমরা যখন দুটো প্রান্তের বিভব পার্থক্যটা নির্ণয় করতে হবে, তো আমরা দেখো এই যে 5 ওহম রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি, এই প্রান্তের ভোল্টেজটা আমি উইথাউট এনি ক্যালকুলেশন আমি নির্ণয় করতে পারবো। কী করে নির্ণয় করতে পারবো উইথাউট এনি ক্যালকুলেশন? ভেবে দেখো, এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি আছে, ভালো করে বোঝো। এবং এই 6 ভোল্টের ব্যাটারিটার ক্ষেত্রে এদিকটা হচ্ছে পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ। তার মানে এদিকটা হাই পোটেনশিয়াল, এদিকটা লো পোটেনশিয়াল, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। তাহলে এই 6 ভোল্টটাকে আমরা কীভাবে এই দুটো প্রান্তের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করতে পারি? মানে এমনভাবে আমাকে ভোল্টেজ লিখতে হবে এই দুটো পয়েন্টের, যাতে করে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 6 ভোল্ট থাকে। মনে করো ফর এক্সাম্পল কেউ যদি বলে যে স্যার এইখানে আমি 20 ভোল্ট লিখবো, তাহলে এখানে 26 ভোল্ট লিখতে হবে, কারণ এদিকটা হাই ভোল্টেজ, এদিকটা দিক থেকে বেশি হবে, এবং ডিফারেন্স 26 থাকতে হবে। কেউ যদি মনে করে যে স্যার আমি এদিকে 10 লিখবো, তাহলে এদিকটা 16 লিখতে হবে। তাহলে আমি বলছি যে সবচাইতে ভালো হবে আমি এরম লেখার কোনো, কেন লিখতে যাবো এরম? কারণ হচ্ছে যে আমি যদি একটা জিরো ধরি আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আমি এদের যদি জিরো ধরি তাহলে এদিকটা আমি 6 ভোল্ট বলতে পারবো। তার মানে দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল 6 আর এই পয়েন্টের পোটেনশিয়াল হয়ে গেলো 0। এবার দেখো এই পয়েন্টের সঙ্গে এই পুরো লাইনটি ডাইরেক্টলি কানেক্টেড আছে। ডাইরেক্টলি কানেক্টেড মানে কি হবে, পোটেনশিয়াল সেম হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে। তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালও 0 হবে, আবার এই পয়েন্টের পোটেনশিয়ালও 0 হবে। এবার দেখো এইখানে আবার দেওয়া আছে 8 ভোল্ট, তাহলে এদিকটা নেগেটিভ পোটেনশিয়াল, তাহলে এদিকটা 8 ভোল্ট হয়, এদিকটা হায়ার পোটেনশিয়াল হবে। মানে এদিকে যদি 0 হয় তাহলে এদিকটা হায়ার পোটেনশিয়াল কত হবে, 8 ভোল্ট হবে। কারণ দুটো প্রান্তের মধ্যে ডিফারেন্স সেটা 8 থাকতে হবে। তাহলে এদিকটা হাই ভোল্টেজ, এদিকটা লোড ভোল্টেজ, এদিকটা 0 হলে এদিকটা 8 হবে। কিন্তু আমি এখানে আর অন্য কিছু লিখতে পারবো না, এখানে যখনই 0 লিখে দিয়েছি 3টে পয়েন্টে সেম হবে, সব পয়েন্টে কিন্তু 0 হবে। তাহলে দেখো এই 5 ওহম রেজিস্ট্যান্সের আমি দুই প্রান্তের ভোল্টেজের মধ্যে ভালো করে ভেবে দেখো, এক প্রান্তের ভোল্টেজ অলরেডি পেয়ে গেছি, তাহলে এই প্রান্তের ভোল্টেজটা কি পাবো না? এই প্রান্তের ভোল্টেজ যদি আমরা পেয়ে যাই তাহলে তো হয়ে গেল কাজ। সিমিলারলি এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হবে, এখানে 10 আছে তাহলে এখানে 0 আছে, তাহলে এখানটা 10 হবে, 10 হবে। তাহলে 4 ওহমের ক্ষেত্রে একটা প্রান্ত পেয়ে গেছি, 5 ওহমের ক্ষেত্রে একটা প্রান্ত পেয়ে গেছি, 10 ওহমের ক্ষেত্রে একটা প্রান্ত পেয়ে গেছি, আর এবং আরেকটাদের কমন পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমি x ধরে নিলাম।
এবং এইটা আমার একটা জাংশন পয়েন্ট। তাহলে এই জাংশন পয়েন্টের সাপেক্ষে যদি আমি কেসিএল ইউজ করি, এই জাংশন পয়েন্টের সাপেক্ষে যদি আমি কেসিএল ইউজ করি, আমি ধরে নিচ্ছি এখান থেকে সব কারেন্ট আউটওয়ার্ডস। তাহলে আউটওয়ার্ডস হলে কি হবে, এক্স মাইনাস 6/5। কি লিখেছিলাম দেখো, একটু আগেই তো লিখেছিলাম, দেখো এই যে এক্স মাইনাস V1 R1, এক্স মাইনাস V2, এক্স মাইনাস V3, এক্স মাইনাস V4, এই সমীকরণটাকে দেখো ইউজ করবো। তো এই সমীকরণটাকে যদি আমরা ইউজ করতে চাই কি করতে হবে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে দেখো, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এইদিকে ধরছি, এইদিকে ধরছি, সব কারেন্টগুলো আমি আউটওয়ার্ড ধরছি। যদি আউটওয়ার্ডস রিয়েলি না হয় তাহলে অটোমেটিক নেগেটিভ আসবে আনসারে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এক্স মাইনাস 6/5 প্লাস কি হবে এক্স মাইনাস 8/10 প্লাস কি হবে এক্স মাইনাস 10/4 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে সমাধান করে আমাকে প্রথমে এক্স নির্ণয় করতে হবে। যে আমি এক্স পেয়ে যাবো, সঙ্গে সঙ্গে এক্স মাইনাস 6/5 করলে এখানে কারেন্টটা পাবো, এক্স মাইনাস 8/10 করলে এখানে কারেন্টটা পাবো, এক্স মাইনাস 10/4 করলে এখানে কারেন্টটা পাবো। তাহলে কীভাবে হবে দেখো, এলসিএম করো, 5, 10 এবং 4 আছে, 20 এলসিএম হয়ে যাবে। ওকে, তাহলে 5 4 20, 4x মাইনাস 24 প্লাস 2x মাইনাস 16 প্লাস 5x মাইনাস 50 ইকুয়াল টু 0। তার মানে কত হবে বলো, ক্যালকুলেশনটা করো, খুবই সিম্পল। 4 2 6, 6 5 11, 11x আর সংখ্যাগুলো কী কী আছে, 50 আছে, 16 আছে আর 24 আছে। তাহলে 50 10 60, 66 4 70 20 90 90। তাহলে 11x মাইনাস 90 ইকুয়াল টু 0, তাই তো। 6 4 10, 2 3 4 50 40 90, 4 5 9 9 2 11, ঠিক আছে। 11x মাইনাস 90 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা এক্স নির্ণয় করতে পারবে। তাহলে এক্স ইকুয়াল টু 90/11। তাহলে দেখো এক্স মানে এই বিন্দুর যে পোটেনশিয়াল 90/11 ভোল্ট আমি বলতে পারি। তাহলে একবার যদি এটি চলে আসে, তাহলে এই 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে বলো, কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স, আমি যদি I5 বলি এটাকে, কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স, এক্স মাইনাস 6/5। তাহলে এক্স মাইনাস 6, এক্স মানে কত 90/11 মাইনাস কত 6/5। ক্লিয়ার। তাহলে দেখো কত হবে 90 মাইনাস 66/5 ইন্টু 11 মানে 55, 90 মাইনাস 66/55। তার মানে কত হচ্ছে 6 4 10, 6 কে 7 2 9, 24/55 এত ওহম হবে, এত এম্পিয়ার, সরি কারেন্ট এত এম্পিয়ার হবে। তোমরা ক্যালকুলেশনগুলো একটু দেখে নিও, ঠিক আছে তো, যদি বাই চান্স আমি কোথাও মিস্টেক করে ফেলেছি তো, বা প্রসেস এটাই হবে। এবার দেখো সিমিলারলি দেখো যদি আমরা I10 নির্ণয় করি 10 ওহম, দেখো এটা পজিটিভ চলে এসছে, মানে আমাদের এখানে ডাইরেকশনটা আমি যে ডাইরেকশনটা বলেছি সেই ডাইরেকশনটাই, ঠিক আছে। I10 দেখো, I10 কত হবে বলো, এক্স হচ্ছে 90/11, 90/11 মাইনাস 8 আপন কত হবে 10। তাহলে এটা 90 মাইনাস 88 মানে 2, ওকে, আপন 110, তার মানে 1/55 এম্পিয়ার। এটাও দেখো পজিটিভ এসছে। আর লাস্ট যেটা হচ্ছে I4 মানে 4 ওহমের মধ্যে দিয়ে যেটা, সেটা দেখো 90/11 মাইনাস 4, এটা নেগেটিভ আসে, এইটাও পজিটিভই আসছে। 90/11 মাইনাস, সরি মাইনাস 10 আছে, হ্যাঁ এদিকে তো এটা I10 নয় I4, 4 ওহমের মধ্যে দিয়ে মানে I4, সরি আচ্ছা এটা ঠিকই ছিল, ঠিক আছে ঠিক আছে। তো 90/11 মাইনাস কত 10/4, তাহলে কত হবে 90 মাইনাস 110 হয়ে যাচ্ছে, তাহলে 90 মাইনাস 110 মানে 20, তাহলে 20/44, তার মানে 10/22 মানে 5/11 এম্পিয়ার। এটাও নেগেটিভ আসবে, এটা সরি নেগেটিভ আসবে। দেখো তার মানে এইটা হচ্ছে যে যেটা আমি আউটগোয়িং ধরেছি এটা ইনকামিং হবে, বুঝা গেল। তাহলে সিম্পলি একবার যদি আমরা সার্কিটটা সলভ করে এক্স নির্ণয় করে নিতে পারি, তাহলে কিন্তু তারপর কোয়েশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে। সরি, চলো নেক্সট কোয়েশ্চেন করবো। আমি আবারও বলছি বারবার ক্যালকুলেশনগুলো একটু দেখবে, বোর্ডে অনেক সময় আমার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হয়, লাইট তেমনভাবে পড়ে এটার উপর। নেক্সট চলো, এখানে দেখো কি রয়েছে,
সেম সার্কিট, আগের মতো সার্কিট রয়েছে, সিম্পল একটা চেঞ্জ রয়েছে। কি চেঞ্জ রয়েছে? কিছু চেঞ্জ নেই। তাহলে কি করে হবে? আগের কোশ্চেনটাতে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এইটা একটু চেঞ্জ করতে হবে। দেখো আমি জাস্ট একটু চেঞ্জ করছি পজিটিভ নেগেটিভটাকে, মানে এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ করে দিই, এটা নেগেটিভ করে দিই আর এটা পজিটিভ করে দিই। ওকে, নাহলে তো আগের অঙ্কটার মতোই হয়ে যাবে। তো তখন কি হবে দেখো, সিম্পল বিষয়, আগের মতোই করব। এই পয়েন্টটাকে আমরা এক্স ধরবো, 20 ভোল্ট আছে তাহলে এটা 20 ধরবো, এটা 0 ধরে দিয়েছি, তাহলে এই 0 এটা ধরে দিয়েছি, মানে এটাও 0 হবে এটাও 0 হবে, আর কিছু করার নেই। এবার দেখো এটা 0 হলে এটা 10 হবে, কিন্তু ভেবে দেখো এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে যদি এটাকে 0 ধরে দিই একবার, এদিকটা হাই ভোল্টেজ, এর যদি হাই ভোল্টেজ আমি 0 একবার ধরে দিয়েছি, তার মানে এদিকটা কি হবে -5। ভেবে দেখো এই দিকটা আমি আর কিন্তু 5 এদিকটা 0 ধরতে পারবো না, কারণ অলরেডি আমি এইখানটাতে 0 লিখে দিয়েছি, লো ভোল্টেজটাকে 0, তাহলে এখানেও 0 হবে, লো ভোল্টেজ আছে এখানেও 0 হবে, প্লাস থাকলেও 0 হবে, তখন উপরের দিকটা আমি -5 করে দেবো। মানে আমার উদ্দেশ্য কি, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেন 5 ভোল্ট হয় এবং এই দিকটা হাই ভোল্টেজ এই দিকটা লো ভোল্টেজ হয়। বুঝতে পারছো বিষয়টা? এইবারে সিম্পল আগের মতো এই এক্স বিন্দুতে কি করবো আমরা, কেসিএল ইউজ করবো, তাহলে x-20, এটা আশা করি তোমরা নিজের ক্যালকুলেশনটা করবে, আপন 2 প্লাস দেখো কি হবে x-10, x-10 আপন 4 প্লাস কি হবে বলো x-5, তার মানে হয়ে যাবে x+5 আপন 3 ইকুয়াল টু 0। তো এইখান থেকে সলভ করবে, এখানে সলভ করলে তোমরা x ইকুয়াল টু কত পেয়ে যাবে, একবার x ইকুয়াল টু কত পেয়ে গেলে দিস মাইনাস দিস আপন দিস ইকুয়াল টু কারেন্ট থ্রু দিস, দিস মাইনাস দিস আপন দিস কারেন্ট থ্রু দিস। ক্লিয়ার? সিমিলারলি এটার উপরে কারেন্ট নির্ণয় করবে। এই কোশ্চেন তোমরা নিজে করবে, আনসারগুলো কমেন্টে জানাবে, আর ভালো লাগছে নাকি অবশ্যই বলবে। চলো নেক্সট দেখো, একটু আলাদা কিন্তু সেম টাইপেরই কোয়েশ্চেন, একই আমাদের কাজ হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে 20 ভোল্ট আছে, তো যখন এখানে 20 ভোল্ট আছে, এটা এমনি তো আমরা সিম্পল করে দিতে পারবো, কারণ হচ্ছে 3 আর 6 আছে, এটাকে যদি আমরা সিম্পল তোমার প্যারালাল কম্বিনেশন করে দিই, তারপর যদি আমরা সলভ করি হয়ে যাবে তাতেও, কিন্তু আমি ওইভাবে না করে বাস কেসিএল দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে করবে। এটা যদি 20 হয় দেখো, তাহলে এইখানে হবে 20, ওকে, আর এইদিকে এখানে হয়ে যাবে 0, ভেবে দেখো, তাহলে এখানে যদি একবার 0 হয়ে যায়, তার মানে এখানেও 0 এখানেও 0 দুটোর, আর এইখানে আমি এক্স ধরে নিলাম, ভেবে দেখো, তাহলে আমি যদি একবার এক্স বের করে নিই, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমি এদিকে একটা কারেন্ট হচ্ছে, এদিকে একটা কারেন্ট হচ্ছে, এদিকে একটা কারেন্ট হচ্ছে, তাহলে এক্স বিন্দুর সাপেক্ষে কি হবে x-20 আপন 4 প্লাস কি হবে বলে x-0 আপন 3 প্লাস কি হবে x-0 আপন 6 ইকুয়াল টু 0। এটা সলভ করলে এক্স বেরিয়ে যাবে, এবার এক্স বেরিয়ে সমস্ত রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে থ্রু দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে 4 3 6 এলসিএম কত হবে 24, 12 হতে পারে, তাহলে 4 3 12, 3x মাইনাস 60 প্লাস 3 4 12, 4x প্লাস 6 2 12, 2x ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি কি আছে 4 2 6 3 9, ওকে, 9x মাইনাস 60 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 60 আপন 9, তাহলে 3 দিয়ে 20 আপন 3, তাহলে 20 আপন 3 ভোল্ট হচ্ছে যে দেখো এই পয়েন্টটা হচ্ছে যে পোটেনশিয়াল। তাহলে একবার যদি পোটেনশিয়ালটা পেয়ে যাই, তাহলে আমরা কারেন্টগুলো আরামসে নির্ণয় করতে পারবো। তো দেখো 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, যদি আমি I4 লিখি, সো দ্যাট উইল বি x-20, তার মানে 20 আপন 3 মাইনাস 20 আপন 4, তাহলে হয়ে যাচ্ছে তোমার 20 মাইনাস 60 আপন 12, তাহলে মাইনাস 40 আপন 12, তার মানে 4 দিয়ে যদি আমরা কাটাকুটি করি 10 আপন 3 এম্পিয়ার। তাহলে দেখো এটা নেগেটিভ আসছে, তার মানে আমরা যেটা এই দিকে ধরেছি সেটা এই দিকে হবে। সিমিলারলি দেখো যদি আমরা 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট ধরি I3, সো দ্যাট উইল বি সিম্পল x/r, x হচ্ছে এখানে কত 20 আপন 3, তাহলে 20 আপন 3 আর নিচে 3 আছে, তাহলে 20 আপন 9 এম্পিয়ার হয়ে গেল। আর যদি আমরা I6 বলি 20 আপন 6, 20 আপন 3 আপন 6, তার মানে 20 আপন 18 এম্পিয়ার, তো এটা কাটাকুটি করলে 10 আপন 9 এম্পিয়ার হবে। ওকে, তো এইভাবে তোমরা করতে পারো। তার মানে এই দুটো কারেন্ট অ্যাকচুয়ালি দেখো, এই দুটো কারেন্ট হচ্ছে এইদিকে যাচ্ছে আর এইটা এইদিকে আসছে, এটাই হওয়া উচিত, কেসিএল অনুযায়ী এইটাই হওয়া উচিত। দেখো তুমি এই দুটোতে যোগ করো, এই কারেন্টে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে বাই ইউজিং কেসিএল। তো দেখো আমি সিম্পল কেসিএল ইউজ করে এই প্রবলেমগুলো করতে পারলাম। অনেক সময় এই প্রবলেমগুলোতে তোমরা ট্রাভেল ফেস করো,
কিন্তু যদি কেসিএলটাকে একটু ইন্টেলিজেন্টলি ইউজ করতে পারো তাহলে কিন্তু কোনো রকম ট্রাভেল ফেস করবে না। আমি নেক্সট ক্লাসে দেখাবো এই কেসিএল এমন একটা পাওয়ারফুল টুল যেটা দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বাকি যা বললাম সেটা তোমরা করতে পারো না করতে পারো। যদি ইচ্ছে আছে টেস্ট সিরিজ দেওয়ার তাহলে অবশ্যই তোমরা টেস্ট সিরিজের জন্য করবে, অথবা রেকর্ডেড কোর্স নিতে চাইলে নিতে পারো, লাইভ ক্লাস করতে চাইলেও করতে পারো। ওকে, সেক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আদারওয়াইজ অ্যাপসটা তোমরা ডাউনলোড করবে। ওকে, থ্যাংক ইউ। এইটুকুই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে আমি ভালো ভালো ভিডিও বানাবো। ওকে, থ্যাংক ইউ।